হাতের চুমুকে। যে মানুষটা একটি পরিবারের কর্তা, আবার যে মানুষটা একজনের আইডল, একজনের সুপারহিরো। জীবনের প্রত্যেকটা ধাপেই হয়তো কেউ না কেউ একটা সময় যে মানুষটিকে তার আইডল হিসেবে, তার সুপার হিরো হিসেবে সবসময় আখ্যায়িত করেছেন, তার মতো হতে চেয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের বাবা। বাবা শব্দটা শুনলেই দায়িত্বের জায়গাটা কেন জানি আগে চলে আসে। বাবা আছেন তো সব আছেন, টেনশন কিসের। আজ 15ই জুন, বাবা দিবস। এই বাবা দিবসে স্পেশাল এপিসোডে আপনাদের মাঝে এমন একজনকে নিয়ে এসেছি যাকে টিভি স্ক্রিনে আপনারা প্রতিনিয়ত তো দেখে থাকেন বাবা চরিত্রে, সেই সাথে তিনি একজন সফল বাবাও বটে। তিনি তার দুর্দান্ত পারফরমেন্সে যেমন মানুষের মন জয় করেছেন, তিনি তার সন্তানদের ঠিক একইভাবে লালন পালন করে স্বশিক্ষিত করেছেন। দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনার আমার সকলের পছন্দের জনপ্রিয় অভিনেতা সুব্রত চক্রবর্তী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালোই আছি। জি, আপনাকে পেয়ে আমাদের বেশ ভালো লাগছে। বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। শুরুতেই আজকের এই স্পেশাল দিনে আপনার অনুভূতিটা কি? এই যে এক মেয়ের সামনে বসে আছে, মেয়ের সামনে বাবা বসে থাকা কিংবা মেয়ে সেই বাবা সাক্ষাৎকার নেওয়া, এটা যেমন বাবা হিসেবে আমার কাছে অনেক ভালো লাগছে, এটা গর্বের বিষয়। তেমনি অনুভূতিটা হলো, আমি মনে করি যে শুধু একটি বিশেষ দিনে যেন বাবা দিবসটা সীমাবদ্ধ না থাকে। আমরা যারা বাবা হয়েছি, আমি মনে করি আমাদের সন্তানদের কাছে প্রতিটি দিনই আমাদের জন্য বাবা দিবস হোক। তো আমরা তো ঘটা করে বাবা দিবস আমরা যদি দেখি, আমাদের যে পশ্চিমা বিশ্বে খুব ঘটা করেই বাবা দিবসটা পালন করা হয়, এবং আমরা আমাদের বাবাকে সকলেই বাবার জায়গা থেকে, এই যে বাবা শব্দটা, বাবা আছেন, এই যে একটা দায়িত্ব, একটা ভালোবাসা, আমরা আমাদের মাদেরকে হয়তো বা ভালোবাসাটা এক্সপ্রেস করতে পারি, কিন্তু বাবার কাছে কেন জানি একটা লজ্জাবোধ কাজ করে, একটু দ্বিধাবোধ কাজ করে। বাবার সাথে অনেকেই হয়তো বা ফ্রি হতে পারেন না। এই যে ব্যাপারগুলো ঘটে একটা সন্তানের মধ্যে, স্পেশালি যদি বলি, ছেলে সন্তানরা তার বাবার কাছে কখনো ভয় পান অথবা কখনো পরম বন্ধু হয়ে যান। এই সম্পর্কটা, এই যে সব কিছু মিলিয়ে যে একটি আল্লাহ প্রদত্ত একটা সম্পর্ক, আল্লাহ প্রদত্ত একটা বন্ধন, এই বন্ধনের তাৎপর্য, পরিপূর্ণতা আপনার কাছ থেকে একটু ব্যক্ত শুনতে চাই। আমাদের সময় যে ভয়টা ছিল বাবার কাছে, আমার মনে হয় তোমাদের কাছে এখন সে ভয়টা নেই, আমি মনে করি। কারণ আমি আমার মেয়ের সাথে যে বন্ধু ভাবাপন্ন হয়ে চলি, সেটা মনে হয় যে এখন অনেকখানি কাটিয়ে গেছে, এখন নাই মনে হয়। কারণ আমাদের সময় আমাদের বাবা মানি আমাদের কাছে একটা বিরাট শাসনের জায়গা ছিল, একেবারে কর্তব্যপরায়ণ বলবো আমি সেটা, যে বাবা অফিস থেকে আসার আগেই, উনি কাজ থেকে ফেরার আগেই আমাকে বাসায় ফিরতে হবে, সেই যে জায়গাটা ছিল, এখন কিন্তু সেই জায়গাটা নেই। তো বাবাদের সেই শাসনটা তখন আমাদের কাছে শাসন মনে হলেও, আমাদের কাছে একটু বাধা মনে হলো, আমি মনে করি সেই শাসনটা কিন্তু আমাদের জন্য খুব ভালো ছিল। কারণ বাবাদের সেই শাসনের বেড়াজালে ছিলাম বলেই কিন্তু আমরা আজকে, আমি অন্তত বলি, আমি যে জায়গাটুকু আসতে পেরেছি সেটা বাবাদের শাসনের জন্যে। যদি সেই সময় সেই শাসনটা না পেতাম, তাহলে মনে হয় জীবনের সফলতা কী জিনিস সেটা হয়তো বা দেখতে পেতাম না। আমি মনে করি সেটা আমাদের সবার জন্য, মানে আমার বয়সী যারা আছে, যারা পেয়েছে সে বাবার শাসন, সেটা একটু কঠোর হলেও আমি মনে করি সেটা প্রতিটি সন্তানের জন্যেই খুব ভালো ছিল। এবং এটা একটি সৌভাগ্যের বিষয়, বাবার আদর পাওয়া, বাবার বকাশোনা সব কিছু মিলিয়ে। আমরা জানি যে মা তো আছেন, বাবার যে দায়িত্ব, বাবার যে ভালোবাসা, সেটা আপনার জীবনে হয়তো বা আপনি মা হিসেবেও সে দায়িত্বটা পালন করেছেন। আপনি শুধু বাবা হিসেবে না, আপনি মা হিসেবেও আপনার সন্তানকে বড় করেছেন। বাবার মা আদর দিয়েছেন, মার আদর দিয়েছেন সন্তানকে। আপনার একজন আপনি সফল বাবা হিসেবে আজকের যে স্পেশাল দিনের যে অনুভূতিটা, শুধু বাবা বলবো না, আপনি যেভাবে আমরা সকলেই জানি আসলে যে আমাদের জনপ্রিয় যে অভিনয় শিল্পী ছোট্ট দিঘি, যার কথা আসলে আমরা প্রতিনিয়তই বলি, এবং সে খুব দুর্দান্ত কাজ করছে, ভালো কাজ করছে। একটা সময় ছিল যে আপনার মেয়ে হিসেবে তাকে আখ্যায়িত করা হতো। এখন অনেকেই অনেক জায়গায় হয়তো বা সন্তানের পরিচয়ে বাবাকে আখ্যায়িত করা হয় দিঘির বাবা। এই যে একটা ট্রান্সফরমেশন, এই যে একটা অনুভূতি, এবং আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের জন্য একটা অনেক বড় পাওয়া যখন তার পরিচয়ে তার বাবা মাকে পরিচিত করা হয়। এবং অবশ্যই বাবার পরিচয়, মার পরিচয় একটা আলাদা জায়গা, আলাদা একটা ছোটবেলা থেকে সেই অনুভূতিটা কাজ করে।
কিন্তু এটা মনে হয় একটা সন্তানের জন্য অনেক বড় একটা পাওয়া। সেই জায়গা থেকে সেই অনুভূতিটা আজকে আপনার কেমন কাজ করছে? মানুষ তো এখন মানে এখনকার যারা দর্শক তারা তো আমার নামটাই ভুলে গেছে। এখন আমি যেদিকেই যাই, যখনই বের হই, আমাকে শুনতে হয় ওই যে দিঘির বাবা যায়। মানে আমার নামটা এখন কেউ মনেও করতে চায় না, কিংবা জানলেও বলতে চায় না। এখন আমার একটিমাত্র পরিচয়, আমি দিঘির বাবা। ভালো লাগে, অবশ্যই ভালো লাগে যে আমি আমার সন্তানের পরিচয়ে পরিচিত হচ্ছি। তো সফলতা আমি মনে করি এখনও আসেনি। সফলতা যদি এখনই মনে করে ফেলে, কিংবা দিঘিও যদি মনে করে ফেলে যে সে সফল হয়ে গেছে, তাহলে কিন্তু থেমে যেতে হবে। আমি মনে করি একেবারে এই পৃথিবীতে যতদিন থাকবো, শেষ দিন পর্যন্ত যদি আমি আমার সফলতাটাকে ধরে রাখতে পারি, তবে আমি একজন সফল বাবা হব, কিংবা আমার সন্তানরা একজন সফল সন্তান হিসাবে তারা সমাজের কাছে পরিগণিত হবে। তা আমি সফলতাকে এখানেই থেমে যাক সেটা আমি চাই না। আমি চাই আমারও যেমন আরও একটু সফলতা হোক, আরও সফল হতে থাকি আমি আমার জীবনে। আমার সন্তানরাও যেন সব কিছুতে, এবং সবার সন্তানরাও যেন সব ক্ষেত্রের মধ্যেই তারা সফলতা লাভ করুক। খুব সুন্দর একটি কথা বলেছেন, খুবই ভালো লেগেছে। আজকের এই দিনে আপনিও তো কারো সন্তান, সো আপনার বাবার সাথে সবচেয়ে পছন্দের বা কোন স্মৃতিটা এখনো আপনাকে মনে করায়, খুব হাসায় কিংবা খুব কাঁদায়? খুব শাসনে রেখেছেন। একেবারে বাবা এই রাস্তা দিয়ে যাবেন শুনলে অন্য রাস্তা দিয়ে চলে যেতাম, রাস্তায় পরিবর্তন করে ফেলতাম, এরকম ছিলেন। কিন্তু যখন পরে যখন বয়স হলো, যখন আমিও বাবা হলাম, বাবার রিটায়ারমেন্টের পর দায়িত্ব নিতে শিখলাম, তখন মানুষটাকে তখন আর অতটা কঠোর মনে হয়নি যতটা কঠোর আগে মনে হয়েছিল স্কুল জীবনে কিংবা কলেজ জীবনে। কিন্তু তারপরে কিন্তু সেটা মনে হয়নি। তখন মনে হয়েছে যে আমরা আসলে প্রত্যেক বাবারই মনে একটা মাটির মানুষ। কারণ কঠোর হয়েছেন ওনার দায়িত্ব থেকে, ওনার কর্তব্য পরায়ণতা থেকে। উনি যদি কঠিন না হতেন তাহলে তো বাবা হতে পারতেন না। মারা কিন্তু সংসারটা চালিয়ে নেয়, কিন্তু একজন বাবা অনেক কষ্ট করে, অনেক সহ্য করে। মাকেও বুঝতে দেয় না যে ওনার কষ্টটা কোথায়, ওনার সমস্যাটা কোথায়। উনি নিজেই সেটাকে সমাধান করার চেষ্টা করেন। এই যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধটা যখন বাবা হয়েছি তখন মনে হয় যে আমাদের নিজেদের মধ্যেও কিন্তু সে দায়িত্ববোধটা চলে এসছে। এখন অনেক কিছু করতে হয়, কাউকে কিছু বলতে পারি না, কিন্তু কাজটা আমাকে করতে হবে, কাজটা আমাকে শেষ করতে হবে। এটাই মনে হয় বাবাদের দায়িত্ববোধ। আমি বলি যে বাবারা কখনো দায়িত্ব এড়াতে পারে না, তারা সবসময় দায়িত্বটা নিয়ে তাদের কর্তব্যটা পালন করে যায়। আপনি যেটি বলছিলেন যে একটা সময় আমরা ভয় পেতাম বাবাদের, সেই জেনারেশনটা দিন দিন পরিবর্তন হচ্ছে, এবং তাদের আদর পাওয়া, তাদের যে বকাটা খাওয়া, এটা তো অবশ্যই একটা সন্তানের জন্য এটা একটা শিক্ষার বিষয় আসলে। এবং এখন জেনারেশন একটু বন্ধু স্বরূপের ব্যাপারটা চলে এসেছে, যে কোনো কিছু হলেই আমি প্রথম কার সাথে শেয়ার করব, আমার প্যারেন্টসের সাথে। সো বাবার জায়গাটা একটু মনে হয় সন্তানরা মার কাছে আগে শেয়ার করে। সেই জায়গা থেকে দেখি তো আপনাকেই আগে পেয়েছে, তার মাকে তো আমরা সকলেই জানি এটা আসলে। সেই জায়গা থেকে এই যে মার যে আদরটা দিতে গিয়ে আপনার যে কোথাও কি হিমশিম খেতে হয়েছে কিনা, বা আপনার কেয়ারটা এক্সট্রা ডাবল নিতে হয়েছে, সেই জায়গা থেকে আপনার কতটুকু আসলে বেগ পেতে হয়েছে? না, আমার বেগ পেতে হয়নি, কারণ আমার তো মাথায় ছিল যে আমাকে দুটো সামাল দিতে হবে। ও মার যে দায়িত্বটা ওর প্রতি পালন করতো সেটাও আমাকে সামাল দিতে হবে, আর বাবা হিসেবে আমার দায়িত্বটা আমাকে পালন করতে হবে। তো সেইটা মাথায় রেখেই আমি সব দিক দিয়ে তাকে স্বাভাবিকভাবে চলার জন্য, এবং একেবারে যেন সে কোনো সময় ফিল না করে মানে কি অনেক সময় আমার শুনতে হয় যে বাবা তুমি অনেক স্বার্থপর, কেন তুমি কি মাম্মির কথা একেবারে ভুলিয়ে দিয়েছো, মাম্মির কথা মনেই করতে দাও না। আসলে সেই সময়টা যদি আমি ভুলাতে না পারতাম তাহলে তো ওর জীবনটা এত সুন্দর হতো না, যে সবসময় একটা ট্রমার মধ্যে থেকে যেত। ছোটোবেলায় মাকে হারিয়েছি, কিভাবে চলবো, এটা যাতে হতে না হয়, এই সমস্যায় যাতে পড়তে না হয়, সেজন্য আমি চেষ্টা করেছি তাকে সেইভাবে গড়ে তুলতে যাতে কোনো কিছুই তার জীবনে সমস্যা বলে মনে না হয়। সেজন্য সবসময় যেন সে মনে করে যে তার মাও আছে, তার বাবাও আছে।
আমরা তো বাবা সন্তানের আমরা সম্পর্ক নিয়ে কথা বলছি, যেটা স্পেশালি বাবা দিবস। একটি জিনিস আপনার কাছে একটু জানতে চাই যে আমরা তো দেখি যে বাবা তো অনেক রকমের হয়। সো বাবাদের কখনো আমরা বাবাকে সুপার হিরো ভাবে দেখি, কখনো বাবাকে একদম বন্ধু ভাবে দেখি, কখনো বাবা কিন্তু ভাইয়ের মতো করে বুঝিয়ে দায়িত্ব সহকারে বলেন সব কিছু নিয়ে। একটা বাবার জায়গা থেকে, একজন বাবার জায়গা থেকে আদর্শ বাবা হিসেবে, কারণ আমরা আমাদের সমাজে অনেক ধরনের কিন্তু ইনসিডেন্ট আমরা আমাদের চোখের সামনে দেখি। একজন বাবাও কিন্তু তার সন্তানের গায়ে হাত তুলে ফেলেন বা বকা দিতে গিয়ে হয়তো বা কখনো অন্যরকম ইনসিডেন্ট ঘটে যায়। আবার একজন সন্তানও কখনো বাবার সাথে হয়তো বা সেই সম্পর্কটা, সেই সম্মানটা বাবাকে হয়তো বা দিয়ে উঠতে পারেন না। সো বাবা দিবসে স্পেশালি জানতে চাই যে একটা বাবার জায়গা থেকে কি ধরনের দায়িত্ব রাখা উচিত এবং একজন সন্তানের জায়গা থেকে বাবার উপরে কি ধরনের যে কর্তব্যগুলো রয়েছে সেগুলো কিভাবে পালন করা উচিত। আমার প্রতি আমার বাবার যে দায়িত্ব ছিল, আমার জন্য আমার বাবাকে যা যা করতে পেরেছি, আমার বাবাই তো মনে করি আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে যে তুমিও একদিন বাবা হবে, তুমিও তোমার ছেলের প্রতি আমি যেভাবে তোমার প্রতি দায়িত্ব পালন করছি তুমিও সেভাবে দায়িত্ব পালন করো, তাহলে ভালো থাকতে পারবে। আমার মনে হয় আমাদের শিক্ষাটা বাবার কাছ থেকে আমাদের সবার পাওয়া। তো বাবাদের সন্তানের গায়ে হাত তোলার ব্যাপারটা ঠিক আছে, অনেক সময় হয়তো বা অতিরিক্ত অনেকে সব কিছু চেপে রাখতে পারে না, বই প্রকাশ হয়ে যায় কোনো কিছুর মধ্যে। তা আমি মনে করি আমাদের সন্তানরা যে বাবার ধৈর্যচ্যুতি ঘটাক এমন কিছু যদি ওরা না করে তাহলে কিন্তু আমরা কখনোই তাদের হাত তুলব না কিংবা তাদের চোখও রাঙাবো না, ভালো মতো তাদের সাথে চলতে পারবো। হ্যাঁ, ভুল হবে, আমিও তো ভুল করেছিলাম বলেই আমার বাবা কোনো কোনো কাজে আমার প্রতি কঠোর হয়েছিলেন, কঠিন হয়েছিলেন। কিন্তু এখন বুঝি, সেখান থেকে তো শিখতে পেরেছি। তখন হয়তো আমার খারাপ লেগেছে, কিন্তু এখন বুঝি যে কঠোরতা তো আমার জন্য, আমার প্রতি আমার বাবার কঠোরতা কঠিনতা ভালোই ছিল। এখন কিন্তু সেটা মিস করি, কেন বাবা হওয়ার পরে উপলব্ধি করছি প্রত্যেক বাবাই, আমার সন্তানও একদিন বাবা হবে তখন সেও কিন্তু ফিল করবে যে ওই সময়টা আমার যে বকাটা দিয়েছিল সে যদি রিয়েলাইজ করে, সে যদি এখনকার জায়গাটার মধ্যে আমার জায়গাটা সে দিকে নিয়ে আসে, তো আমার মনে হয় সেও ফিল করতে পারবে যে সন্তানদের প্রতি আমাদের কেমন আচরণ করা উচিত, তাদের সাথে আমার কতটা মিলেমিশে কতটা সুন্দরভাবে থাকা যায়। আপনি তো টিভি স্ক্রিনেও বাবার চরিত্র অভিনয় করেন এবং বাস্তব জীবনেই আপনি বাবা। তো সব কিছু মিলিয়ে সিমিলারিটি কোথায় পাওয়া যায় বা কোন জায়গাটাতে মিলে যায় একদম? এই যে ঈদে একটা ছবি রিলিজ হলো, ছবিটাতে দিঘিও ছিল, তা আমি দিঘির বাবার চরিত্রে করিনি, আমি সেখানে বুবলির বাবার চরিত্রে অভিনয় করেছি। আচ্ছা। তো আমি যখন কোনো দৃশ্যে অভিনয় করতে যাচ্ছি তখন চিন্তা করছিলাম যে এখন যে দৃশ্যটা করছি এই দৃশ্যটা কি কখনো এতে অনেক সিচুয়েশনকে আমার সাথে দিঘির সাথে হয়েছে, যদি হয়ে থাকে তাহলে সেই জিনিসটাই আমি এই দৃশ্যে করব, এরকম মিল খোঁজার চেষ্টা করি। তাহলে হয় কি সেই সিকোয়েন্সটা অনেক স্বাভাবিক হয়ে যায়, রিয়েলিস্টিক ব্যাপারটা থেকে আমার তখন আর অভিনয় করতে হয় না। আর একটা ব্যাপার এখন সত্যি বলতে কি, তাণ্ডব, সেখানে আমি সেই সাবিলা নূরের বাবার অভিনয় করেছি। তখন দেখা যাচ্ছে কোনো ছবিতে যদি কোনো নায়িকার বাবার চরিত্র থাকে কেন জানি সবাই সেটা আমাকে দিচ্ছে। আমি কি আমার মধ্যে একটা সরলতা কাজ করছে কিংবা আমাকে সেরকম একটা জায়গায় মানে এই বয়সে তাদের বাবার মতো আমাকে দেখাচ্ছে কি না আমি জানি না, যে যাই করতে যাচ্ছি আমাকে একটা বাবার চরিত্র করতে হচ্ছে এবং সেটা ওই ছবির নায়ক কিংবা নায়িকার বাবা, এবং বেশিরভাগ দেখা যায় যে নায়কের বাবার চরিত্রটা আমাকে করতে হচ্ছে। তো আমি সেটা খুব এনজয় করি এবং এনজয় করি এই অর্থে যখন আমি কাজ করতে যাই তখন যেই অভিনেত্রী থাকুক তারাও আমাকে কিন্তু তখন বাবা বলে সম্বোধন করে। তখন আমার মনে হয় যে আমার এত মেয়ে, তা আমার এত চিন্তা কিসের, কেউ যদি আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা করেও যদি আমাকে দেখে তাহলে তো আমার জীবনটা অনেক 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 সুন্দর হয়ে থাকবে। প্রথম যখন দিঘির সাথে ক্যামেরা একই ফ্রেমে যখন আপনারা ছিলেন, বাবা চরিত্রেই তো সেই সময়টাতে আনকমফোর্টেবল হয়েছে কিনা? কারণ সবসময় তো আপনি ওকে বকা দিচ্ছেন, ভালোবাসছেন, আদর করছেন, কিন্তু একদম স্ক্রিনে ক্যামেরার সামনে কোনো প্রবলেম হচ্ছে কিনা? না, কোনো প্রবলেম হয়নি, যাতে এই জন্য আমি হায়াত ভাইকে ধন্যবাদ জানাবো যে উনি যাতে যেন কোনো সমস্যায় না পড়ে, কোনো বিরক্তি কিছু না হয়, সেজন্য কিন্তু উনি আমাকে এবং ওর মাকে ওই ছবিটার মধ্যে নিয়েছিলেন যাতে ও খুব কমফোর্ট ফিল করে, সারাদিন আমার সাথে থাকে, ও বাসায় যেভাবে আমার সাথে কথা বলতো সেভাবেই যেন ঘরোয়াভাবে এবং ছবির চরিত্র অনুযায়ী আমার সাথে আচরণ করে, এই জন্যই কিন্তু উনি আমাকে নিয়েছিলেন। তো দেখা গেল যে ছবি করতে গিয়ে আমাকে বাবা ডাকতে হচ্ছে, তো বাবা ডাকেই তো সে আমাকে ডাকবে, সেজন্য কোনো সমস্যা হয়নি। যে সমস্যাটার হয়েছিল প্রথম যখন ও সেই গ্রামীণ ফোনের
একটা করতে গিয়েছিল, ময়না তখন পাখি। ময়না পাখি, তখন সে ফাইসালকে কিছুতেই বাবা বলবে না। শেষ পর্যন্ত রাত 1টা বাজে, সকাল 10টায় শুটিংয়ে গিয়েছে, রাত 12টা 1টা বাজে আমাকে ফোন দিল। ফোন দিয়ে ওর মা বললো যে তুমি মেয়ের সাথে কথা বলো। আমার কান্না করে বলছে, বাবা ফয়সাল আঙ্কেলকে বাবা বললে তুমি আবার পর হয়ে যাবে না তো আমার? কি আমার বাবা থাকবে? আরে বাবা ওটা হচ্ছে শুটিংয়ের বাবা, শুটিংয়ের বাবা। হ্যাঁ, যে শুটিং করছো এখন, এখন বাবা বলছো, শুটিং শেষ তোমার এই আঙ্কেল চলে যাবে, তখন সে আর তোমার বাবা থাকবে না, ঠিক তো? মানে সে কি কান্না। তারপর বাধ্য হয়ে তাকে শুটিং করতে হলো। এবং যখনই ওর বাবার সামনে শুটিং করতে হলো, তখন ডামি আমার ছোট ভাইকে বসিয়ে রাখতে হয়েছে, যাতে তাকে দেখে সে ফিল না করে সে ফয়সালই মনে হচ্ছে, যেন না হয় মনে হচ্ছে যেন ওর বাবাই বসে আছে। এইভাবে কিন্তু ওকে তখন কাজটা করতে বাধ্য হয়েছিল, উপায় নেই। তো তবে হ্যাঁ, প্রথম ছবিতেই বাবা করতে গিয়ে কোনো সমস্যায় পড়েনি, আমারও কোনো সমস্যা নেই। এই জন্য যে আমিও বাসায় যেভাবে খুনসুটি করতাম সেই ছোট্ট বয়সে, তখনও এই শুটিং সেটিকে ওর সাথে তাই করতে হয়েছে, যার জন্য হয়তো ওরও কিংবা আমাদের অভিনয়টা খুব প্রাণবন্ত ছিল ওই সময়, প্রথম ছবিতেই। অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, স্পেশালি আজকের দিনে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। তুমিও ভালো থেকো, এবং সারা পৃথিবীর সব বাবাদেরকে আজকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই আপনারা ভালো থাকবেন, আর যারা ভবিষ্যতে বাবা হয়ে আসবে তোমাদের জন্য শুভকামনা। তোমরাও ভালো থেকো, আর বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবার চিন্তা করো না, বাবাকে নিয়ে সংসারে রেখো, তাহলে সব বাবারাই ভালো থাকবে, পৃথিবীর সব সন্তানরাও ভালো থাকবে। সবার জন্য শুভকামনা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। যাবার আগে সকলকে আবারও বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।